সেখানটায় আমরা কিন্তু যুক্ত হয়ে গেছি। এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ফিউচার মিলিয়নার প্রজেক্টের কর্ণধার শাহজাহান হাজী ননি স্যারের প্রতি, যার একটা সিদ্ধান্তের কারণে আমরা এত চমৎকার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারছি, বা এত চমৎকার মিটিং গুলো প্রতিনিয়ত পাচ্ছি, ট্রেনিং গুলো পাচ্ছি। এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রত্যেকটা পার্টিসিপেন্ট, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের প্রোগ্রামে যথাসময়ে আমরা যুক্ত হতে পেরেছি। তো অ্যাকচুয়ালি আমরা এখানে বিভিন্ন কান্ট্রি থেকে মানে যুক্ত হয়েছি, এবং প্রত্যেকটা ব্যক্তি আমরা স্বপ্নবাজ ব্যক্তিত্ব, বিভিন্ন কান্ট্রি থেকে যুক্ত হয়েছি। এবং আমাদের মানে ডিএক্সএন সিস্টেম থেকে একটা অবস্থান তৈরি করার জন্য, একটা সিকিউর প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করার লক্ষ্যে আমরা কিন্তু এখানে প্রতিনিয়ত কাজ করতেছি। তো অবশ্যই আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা অবশ্যই আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। তো যেহেতু ইম্পর্টেন্ট প্রোগ্রাম, তো আমরা একটু আমাদের মিটিং এর লিঙ্কটা একটু শেয়ার করে দিব, যাতে করে আমাদের সাথে মানে প্রত্যেকটা আমাদের টিমের মানে স্বপ্নবাজ ব্যক্তিত্ব যারা আছেন প্রত্যেকে যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে। তো তাদেরকে একটু সুযোগ করে দিব, মিটিং এর লিঙ্কটা আমরা আবারও একটু শেয়ার করে দিব। আপলাইন ডাউনলাইনকে, ডাউনলাইন আপলাইনকে অবশ্যই নক করব পার্সোনালি, যাতে করে তারা আমাদের প্রোগ্রামে যুক্ত হতে পারে। এবং সেই সাথে আমরা কে কোন কান্ট্রি থেকে আছি, বিজনেস করতেছি সিস্টেম ক্রিয়েট করার জন্য, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছে ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে, কমেন্টস বক্স খোলা আছে। অবশ্যই আমরা একটু কমেন্টস বক্সে জানাবো যে কে কোন কান্ট্রি থেকে বিজনেসটা করতেছে। একটু কমেন্ট করব কে কোন কান্ট্রি থেকে আছে ডিএক্সএন সিস্টেমের সাথে। তো অ্যাকচুয়ালি দেখেন, আমরা যারা এখানে আছি প্রত্যেকটা ব্যক্তি বিজনেসকে ভালোবাসে, নিজের প্রফেশনকে ভালোবাসে। তো ভালো লাগা ভালোবাসা দিয়ে বিজনেস করতেছে, বিধায় কিন্তু আজকে আমরা যথাসময়ে যুক্ত হতে পেরেছি, বা যথাসময়ে আমরা আমাদের টিম মেম্বারকে সাথে রেখে যুক্ত হয়েছি বা হচ্ছি। এই যে একটা ভালো লাগা, এই যে একটা ভালোবাসার একটা জায়গা বিজনেসের প্রতি, সিস্টেমের প্রতি, এই ভালো লাগাটা অবশ্যই আমাদেরকে ধরে রাখতে হবে, এবং টিম মেম্বারদেরকে একই বিষয় শেয়ার করতে হবে। এবং এই যে শেয়ারিং, মানে শেয়ারিং এর যে বিষয়টা, আজকে কিন্তু চমৎকার একটা মানে যে প্রোগ্রাম বা আজকের যে যে টপিকটা কিন্তু মানে যে আমি আপনি ইনভাইট করছি, প্রতিনিয়ত ইনভাইট করছি, বাট রুলস মেনটেন করে মানে ইনভাইটেশন মানে না করার কারণে, বা আমাদের খামখেয়ালি, আমাদের গ্যাপিং থাকার কারণে, ইনফরমেশনের ঘাটতি থাকার কারণে আমরা অনেকেই ব্যর্থ হই, বা আমরা ইনভাইট করতে মানে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো সেই জায়গার থেকে যে আজকের যে আলোচনাটা হবে বা হতে যাচ্ছে, একজন সুদক্ষ এবং বিচক্ষণ লিডার জনাব আজিজুল হাকিম স্যার আছেন বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। আমাদের সাথে প্রতিনিয়তই তিনি প্রোগ্রাম করিয়া থাকে, এবং অবশ্যই তার আলোচনাগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। তো এই যে একটা জানা, বোঝা এবং শেখার জায়গা থেকেই কিন্তু আমরা বিজনেস প্রমোট করতেছি। ডে বাই ডে আমরা সিস্টেম ক্রিয়েট করতেছি, ডে বাই ডে আমরা মানে আমাদের অবস্থান তৈরি করার দিকে অগ্রসর হচ্ছে। তো সেই জায়গার থেকে আমাদের অনেক মোস্ট ইম্পর্টেন্ট কিছু আলোচনা আজকে হবে। তো অবশ্যই অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে আজকের প্রোগ্রামে মানে মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকবো। দেখেন, মিটিং এর আপনি যদি মাঝপথে এসে যদি মিটিং থেকে বেরোয় যান, তাহলে কিন্তু আপনার এই যে প্রোগ্রামটা, এটা কিন্তু আপনার মধ্যে ফুললি কিন্তু নিতে পারবেন না। একটা জানা বোঝার জায়গাতে আপনার একটা গ্যাপ তৈরি হবে। এবং এই জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যুক্ত থাকা এটা জরুরি। তো আমি বলবো যে এখনো যারা যুক্ত হন, যুক্ত হয় না আমাদের সাথে, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা, আমাদের মেম্বারকে আমরা একটু পার্সোনালি নক করবো। এবং সেই সাথে আমরা সুন্দর একটা প্রোগ্রাম পেতে যাচ্ছি। অবশ্যই প্রত্যেকটা পার্টিসিপেন্টকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানাচ্ছি আজকের প্রোগ্রামে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আজিজুল হাকিম স্যার, ইএসএসডি, বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। তো স্যার, আপনার পরিস্থিতি যদি অনুকূলে থাকে, আজকের আলো প্রোগ্রামে আপনাকে ওয়েলকাম। হ্যাঁ, আমাকে শোনা যায়? জি স্যার, ক্লিয়ার।
জি, ধন্যবাদ আজকের প্রোগ্রামের সঞ্চালক মিস্টার হোসাইন এস্টার রুবি রাজবাড়ী থেকে। ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য আলহামদুলিল্লাহ। যারা ভিন্ন ধর্মের আছেন, অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। তো আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। আপনারা জানেন সিরিজ প্রোগ্রাম চলছে, গত 3টা দিন আপনাদের সাথে ছিলাম, আজকে লাস্ট ডে। তো আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নাই, যারা প্রতিদিনই ট্রেনিং এ আসেন, প্রতিদিনই মিটিং এ আসেন, তারা অবশ্যই জানেন আমার পরিচয়। সো আজকের যে সাবজেক্টটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ইনভাইটেশন, আর্ট অফ ইনভাইটেশন। অর্থাৎ আমাদের বিজনেস আমরা জানি, শুধু আমাদের বিজনেস না, শুধু মানে ডিএক্সএন সিস্টেমেই না, পৃথিবীর প্রত্যেকটা বিজনেসেই ইনভাইট একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো ইনভাইট হচ্ছে কাদেরকে করতে হয়? ব্যবসায়ীরা তাদের কাস্টমারকে ইনভাইট করে, আমন্ত্রণ জানায় তাদের প্রোডাক্টের দিকে ধাবিত করার জন্য। তো এই ইনভাইটটা যে যত সুন্দরভাবে করে তার বিজনেস তত ভালো হয়। তো আমাদের আজকের যে সাবজেক্টটা, এটা ঠিক ইনভাইট নিয়েই। অনেকেই বিজনেস শুরু করেছেন, কাজ স্টার্ট করেছেন, টিম তৈরি করতে পারেন না। কিভাবে টিম তৈরি করবেন? আচ্ছা, হোসাইন ভাই, আপনি একটু শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওই যে আমার এখানে নেট প্রবলেম, স্যার আমাকে হোস্ট করে দিয়েছে। যদি কোনো প্রবলেম হয়, আমি আপনাকে হোস্ট করতেছি, আপনি আমাকে কো হোস্ট করেন আবার পুনরায়। আইজুল ভাই আমাকে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে নিয়ামুল ভাইকে হোস্ট করে দিলাম। নিয়ামুল ভাই আমাকে একটু কো হোস্ট করে দেন। ওকে। সো তাহলে আজকে আমাদের যে টপিকটা, আমাদের যে সাবজেক্টটা, সেটা হচ্ছে ইনভাইটেশন। এবং আমি মনে করি যে মানুষের শরীরে মেরুদণ্ড যদি না থাকে, সেই মানুষটা দাঁড়ায় থাকতে পারে না। বাহ্যিক যে অর্গানগুলো শরীরের, এগুলো প্রয়োজন হয়। হাত, পা, চোখ, কান, মোস্ট ইম্পর্টেন্ট। আবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে প্রাণ। আপনার দেহ আছে, বাট আপনার দেহর মধ্যে যদি প্রাণটা না থাকে, তাহলে আপনার এই দেহর কোনো মূল্য নাই, এটা পচে যাবে, লাশ হয়ে যাবে। দ্যাটস মিন দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট ইন আপনার বডি অ্যান্ড আপনার হচ্ছে রুহুর, যেটা প্রাণ যেটাকে বলি আমরা। তো এই ডিএক্সএন সিস্টেমেও আমার রিসার্চে, আমার গবেষণায় যেটা বলে, সেটা হচ্ছে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো জয়নিং। জয়নিং মানে নতুন ব্যক্তিরা আপনার টিমে জয়েন করতেছে, এইটাকে জয়নিং বোঝানোর চেষ্টা করছি আমি। নতুন নতুন ব্যক্তিরা আপনার টিমে আসে, এটাকে জয়নিং বলে। যেমন গত মে মাসের কথা যদি বলি, এটা জুন চলছে, মে মাসের আমি ক্লোজিং দিয়েছি, আমার টিমে 1100 নতুন ব্যক্তি জয়েন করেছে। 1100। অর্থাৎ আমার যেই 16,000 বিজনেস পার্টনার ছিল গত মাসের আগের মাসে, গত মাসে 1100 নতুন বিজনেস পার্টনার যুক্ত হয়েছে, সেটা হয়ে গেছে এখন 17,000। এই মাসেও দেখা যায় আরো নতুন করে 1,000-এর উপরে ব্যক্তি আসবে। এই যে নতুন ব্যক্তি আসছে, নতুন নতুন ব্যক্তি জয়েন করে, এটাকে আমি জয়নিং বলতেছি আর কি। তো টিমের ভেতরে যদি মেরুদণ্ড বলেন, তাহলে মেরুদণ্ড হচ্ছে জয়নিংটা। অর্থাৎ নতুন নতুন ব্যক্তিরা আপনার টিমে আসবে, নতুন নতুন ব্যক্তিরা আপনার সাথে বিজনেস স্টার্ট করবে। এটা হচ্ছে আপনার টিমের মেরুদণ্ড। এই মেরুদণ্ড সোজা না থাকলে, মেরুদণ্ড যদি ভেঙে যায়, তাহলে আসলে তার কোনো মূল্য থাকে না। বলে না যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, মানে কি, একটা জাতি যদি মূর্খ হয়, তাহলে ওই জাতির সবকিছু শেষ। সো আমাদের মানে ডিএক্সএন সিস্টেমও ঠিক এই জায়গাটা আমি আপনাদেরকে ফিল করানোর চেষ্টা করতেছি। এবার আসেন, যদি বলি যে তাহলে বিজনেসের প্রাণ কি? প্রাণটা হচ্ছে পিভি। আমাদের সিস্টেমে বিজনেসের প্রাণ হচ্ছে পিভি। পিভি মানে হচ্ছে প্রোডাক্ট সেলস। আপনার টিমের মধ্যে প্রোডাক্ট সেল হবে, এই সেল হওয়াটা, সেল হইলে একটা পিভি কালেক্ট হয়, আপনার আইডিতে যোগ হয়, এইটা হচ্ছে প্রাণ। তাহলে মেরুদণ্ড হচ্ছে কি? জয়নিং, নিউ জয়নিং। প্রাণ হচ্ছে কি? পিভি। তো আজকে আমরা মেরুদণ্ড নিয়ে কথা বলতে চাই। পিভি নিয়ে অন্য একদিন, অন্য কোনো ট্রেনিং সেশন ইনশাআল্লাহ কথা হবে। আজকে আমরা কথা বলতে চাই
মেরুদণ্ড নিয়ে, অর্থাৎ ইনভাইটেশন, যেটার মাধ্যমে আপনার জয়েনিং আসবে, আপনার টিম তৈরি হবে। দেখেন, গত কয়েকদিনে আমি ডিএক্সএন সিস্টেমে, ডিএক্সএন কোম্পানি নিয়ে কথা বলেছি, কাজ নিয়ে কথা বলেছি, এন্ড ফাইনালি আমি গতকালকে ডিএক্সএন ভার্সেস আদার্স প্রফেশন, অর্থাৎ আপনি ডিএক্সএন থেকে কি কি পাবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। এবং সেটার ভিতরে আমি কিছু বিষয় নিয়ে আসছি, যে প্যাসিভ ইনকাম, আপনার আর্লি রিটায়ারমেন্ট, আপনি মাল্টি কারেন্সি ইনকাম করতে পারবেন, বিভিন্ন দেশ থেকে ইনকাম করতে পারবেন, মৃত্যুর পরেও ইনকাম পাওয়া যায়, 3 বছর কাজ করবেন, সারা জীবন বসে খাইতে পারবেন। এই যে বিভিন্ন সুযোগ সুবিধার কথা আমি গতকালকের আলোচনায় বলেছি না আপনাদেরকে, যারা ছিলেন, যে আপনি 2টা বছর 3টা বছর কাজ করবেন, সারা জীবন আপনি এখান থেকে বসে খাইতে পারবেন, আপনার মৃত্যুর পরও ইনকাম আসবে, প্যাসিভ ইনকাম পাবেন। এই যে সকল সুযোগ সুবিধার কথা আমি বলেছি, এই বেনিফিট গুলো, এই অপরচুনিটি গুলো আপনি তখনই পাবেন, আপনি তখনই পাবেন ওকে, সরি, আমার একটা কল আসছিল। তাহলে যেটা বলতেছিলাম, যে আপনি এই সুযোগ সুবিধাগুলোকে তখনই আপনি পাবেন যখন এটাকে আপনি কাজে লাগাবেন। দেখেন, ডিএক্সএন কোনো সত্তা না, ডিএক্সএন নিজে কোনো সত্তা না, বা ডিএক্সএন এর মালিকও এসে আপনাকে এইগুলো পাওয়াই দেবে না। মানে ব্যাপারটা ঠিক এরকম, যে আপনার ঘরে চাউল আছে, ডাউল আছে, হুম, আপনার ঘরে চাউল আছে, ডাউল আছে, তেল, মরিচ, পেঁয়াজ, লবণ ইত্যাদি ইত্যাদি আপনার ঘরে আছে। সো এখন এগুলো কি নিজে নিজে রান্না হবে? একটু বোঝার ট্রাই করেন। মানে এগুলো কি নিজে নিজে রান্না হয়? চাউল নিজের মতো করে নিজে গিয়ে পাতিলে গিয়ে ভাত হয়ে গেছে, ব্যাপারটা এরকম? নাকি কাউকে না কাউকে রান্না করতে হয়, রান্না জানতে হয়? আপনার ঘরে পৃথিবীর সব থেকে ভালো খাবার আছে, ভালো ফুড আছে ধরেন, এইটাকে যদি আপনি প্রসেসিং করতে না পারেন, দ্যার ইজ নো ভ্যালু অফ ইয়োর ফুড, তাই না? বিষয়টা তো তাই দাঁড়ায়। আপনার ঘরে মাংস আছে, ভালো মানের খাবার আছে, কিন্তু আপনি রান্না করতে জানেন না, লাভ আছে? তো আমি গতকালকের যে আলোচনাটা করেছি, যে আপনি অন্য পেশায় আপনি কি পাবেন, আর আপনি ডিএক্সএন এ কি পাবেন। যেমন সৌদি আরবের টাকা আছে, এই জন্য আপনার সৌদি আরবে যাইতে হবে। ইউরোপের টাকা আছে, এই জন্য এখানে গিয়ে কিছু কাজ করা লাগবে। ইউরোপে টাকা আছে মানে আমি বাংলাদেশে বসে থাকলে আমাকে ইউরোপ থেকে টাকা পাঠাই দেবে না। আপনারা যারা প্রবাসে আছেন, চাকরিজীবী, বিসিএস ক্যাডার হলে একটা হ্যান্ডসাম ইনকাম করা যায়, কিন্তু ক্যাডার তো হওয়া লাগবে। একইভাবে ডিএক্সএন হচ্ছে একটা সিস্টেম, আপনাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে, আপনাকে কি করেছে, ফ্যাক্টরির সুবিধা দিচ্ছে, প্রোডাক্ট ফ্রিতে দিচ্ছে আপনাকে বিজনেস করার জন্য। 2-4 লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। অন্য কোম্পানিতে যেমন এজেন্টশিপ, ডিলারশিপ নেওয়ার জন্য আগে টাকা ইনভেস্ট করতে হয়, এটা প্রয়োজন নাই। ডিএক্সএন আপনাকে 180টা দেশের অফিস ব্রাঞ্চকে ব্যবহার করার জন্য আপনাকে সুযোগ দিচ্ছে। 180টা দেশের অফিসে স্টাফ নিয়োগ করে রাখছে, বেতন দিছে কোম্পানি, এই স্টাফকে আপনার কাজে লাগানোর জন্য কোম্পানি দিয়ে রাখছে। এই যে সুযোগ দিচ্ছে, ডিএক্সএন আমাদেরকে সুযোগ দিয়েছে, অপরচুনিটি দিয়েছে, যে আপনি মৃত্যুর পরও ইনকাম পাবেন, আপনি মারা যাবেন, আপনার ফ্যামিলি ইনকাম পাবে। আপনি 2টা বছর 3টা বছর কাজ করবেন, আপনি 2টা বছর 3টা বছর কাজ করবেন, সারা জীবন আপনি এখান থেকে রিটায়ারমেন্টে থাকতে পারবেন। এই যে সুযোগগুলো দিয়েছে, এগুলো হচ্ছে ওই যে রান্নার যেই উপাদানগুলো আছে, পেঁয়াজ, মরিচ, চাউল, হ্যাঁ, লবণ, তেল, এই উপাদান, এগুলো হচ্ছে উপাদান, এক একটা উপাদান। এখন এই উপাদানগুলোকে যদি আপনি কাজে লাগান, তাহলে খাবারের উপাদানগুলো কাজে লাগাইলে যেমন এটা প্রসেসিং হয়ে খাবার উপযোগী হবে, ডিএক্সএন এই উপাদানগুলো আপনাকে দিয়েছে, এইটা যদি আপনি প্রসেসিং করতে পারেন, তাহলে আপনি প্যাসিভ ইনকাম পাবেন, তাহলে আপনি মৃত্যুর পরও ইনকাম পাবেন। আচ্ছা, মানে মৃত্যুর পর ইনকাম পাওয়ার জন্য মরতে হবে কেন? 3 বছর কাজ করার পরে মনে করেন আপনি মারা গেছেন, আর সারা জীবন কাজ না করলেও সমস্যা নাই, মারা যাইতে হবে কেন? আপনি 3 বছর কাজ করে কাজ করা বাদ দিয়ে দেন, সারা জীবন আপনি বসে খাইতে পারবেন। দ্যাটস মিন দ্যাটস মিন এই যে যে বিষয়টা, এইটা আপনাকে করতে হবে, কাজটা আপনাকে করতে হবে। এখন কাজটা কি? দেখেন, আমরা কিন্তু সেকেন্ড ডেতে,
যে আলোচনাটা করেছিলাম সেকেন্ড ডেতে, সেখানে আমরা বলেছিলাম ডিএক্সএল এর কাজটা কি, প্রসেসিংটা কি, আমরা আমরা ওয়ার্কিং সিস্টেম নিয়ে কথা বলেছিলাম। তখন সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি যে আমাদের সিস্টেমটা হচ্ছে যে আমি ডিএক্সএন এর একজন কাস্টমার, আমি ডিএক্সএন এর একজন ডিস্ট্রিবিউটর, আমি নিজে প্রোডাক্টস ব্যবহার করব। এইবার আমি যদি মনে করি আমি বিজনেসটা করব, আমি ব্যবসা করব, তাহলে আমি চোখ খুললেই দেখতে পাচ্ছি বিশ্বের 180টা দেশে আমার জন্য অফিস খোলা, শোরুম খোলা। এবার আমি বাংলাদেশে বসে বসে এই সকল দেশে আমি কি করব, কাস্টমারের মার্কেট ক্রিয়েট করব, আমি কাস্টমারের নেটওয়ার্ক ক্রিয়েট করব। এখন মজার বিষয় হলো যে এই যে আমি কাস্টমারের যে নেটওয়ার্কটা তৈরি করব, এটার মূলে কি আছে? এই তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ইনভাইট করতে হবে। আপনি যদি আপনার বাজারে একটা দোকান দেন, আপনি একটা শোরুম দিয়েছেন প্রোডাক্টের, তাহলে এই শোরুমটা দিয়ে আপনি কি করবেন? আপনি কি মুখ বন্ধ করে বসে থাকবেন, নাকি আপনি ইনভাইট করবেন? আপনি কি মুখ বন্ধ করে বসে থাকবেন, নাকি আপনার প্রতিবেশী যারা আছে তাদের কাছে আমন্ত্রণটা পৌঁছাবেন, ইনভাইট করবেন যে আমি কিন্তু একটা শোরুম দিয়েছি, আপনাদের কোনো প্রোডাক্টস লাগলে আমার দোকানে আসবেন, আমার শোরুমে আসবেন? আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে এটা বলবেন, নাকি মুখ বন্ধ করে রাখবেন? সবার কাছে প্রশ্ন, যার যেই জেলাতে বাড়ি। আমার বাড়ি রাজবাড়িতে, কারো বাড়ি ফরিদপুর হতে পারে, কারো বাড়ি ঢাকায় হতে পারে, সিলেটে হতে পারে, চিটাগাং হতে পারে। আপনারা সবাই একটু কমেন্ট করেন, যদি নিজে একটা দোকান দিতেন ব্যবসার জন্য, যেই প্রোডাক্টেরই হোক, আপনি কি মুখ বন্ধ রাখতেন, নাকি আপনার নিয়ারেস্ট পার্সন যারা আছে, কাস্টমার যারা আছে, তাদেরকে ইনভাইট করতেন? কি করতেন? সাইলেন্ট অর ইনভাইট, কোনটা? আপনি সাইলেন্স থাকতেন নাকি ইনভাইট করতেন? আমি একটু কমেন্ট দেখতে চাই সবার, বুঝেন কিনা আলোচনা দেখি। সাইলেন্ট অর ইনভাইট কোনটা? দেখি, আমি একটু অফ আছে, আপনারা কমেন্ট করেন। ওকে, সবাই ঐক্যমত পোষণ করেছে আমার সাথে, সবাই বলতেছে ইনভাইট ইনভাইট ইনভাইট। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বুঝার জন্য ধন্যযোগ। ওকে, থ্যাংক ইউ। এইবার আসেন, তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি দোকান দিলে তো একটা দোকান দিতেন, রাজবাড়ী হোক, ফরিদপুরে হোক, কুষ্টিয়াতে হোক, আপনার যেখানে বাড়ি ওই জেলায় হয়তো একটা দোকান দিতেন। তো একটা দোকান দিয়েই যদি এত পরিমাণ ইনভাইট করতে পারেন, মানে ইনভাইট কেন করতে হবে এটা একটু আগে ফিল করেন, এরপরে আমি ইনভাইটের সিস্টেমটা বলবো আপনাদেরকে। একটা দোকান দিয়ে যদি এত পরিমাণ ইনভাইট করেন, ডিএক্সএন আপনাকে 180টা দেশে আপনাকে দোকান দিয়ে দিয়েছে, জেলায় জেলায় দোকান দিয়েছে, তাহলে এইখানে আপনি কি পরিমাণ ইনভাইট করা দরকার, কি পরিমাণ কত সিরিয়াসনেস নিয়ে আপনাকে ইনভাইট করা দরকার। রাজবাড়িতে দোকান দিলে শুধু রাজবাড়ির কাস্টমারকে ইনভাইট করতেন, কিন্তু চোখ খুলে দেখেন আপনার জন্য কোম্পানি চিটাগাংয়েও শোরুম দিয়ে রাখছে, তাহলে ওইখানকার কাস্টমারকে ইনভাইট করা লাগবে। তার মানে এখন ওটার থেকে শতগুণ বেশি কাজ করা লাগবে। শুধু রাজবাড়ির কাস্টমারের চাপ না, এখন ফরিদপুরের কাস্টমারেরও প্রেসার আপনার কাছে, এখন আপনার কাছে ওই সিলেটের কাস্টমারেরও প্রেসার। দেশের গন্ডি পার হয়ে ইন্ডিয়ার কাস্টমারকে আপনার ইনভাইট করতে হবে, আপনাকে অবশ্যই ইনভাইট করতে হবে, ইনভাইট ছাড়া বিজনেস হয় না। পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেকটা বড় বড় কোম্পানি বা প্রত্যেকটা ব্যবসায়ী ইনভাইট করে। দেখেন, আমরা যারা ইনভাইটে লজ্জা পাই, শরম করে আমাদের, হ্যাঁ, বাবার হোটেলে বসে খাবো, প্রতিদিন 100 করে টাকা চাবো, এইটাতে কোনো লজ্জা নাই। হ্যাঁ, আমি ডোন্ট মাইন্ড, মানে কিভাবে বলি, আমার এই কথাগুলো বলতে আসলে বাধে। হ্যাঁ, আমি আপনাদেরকে ভাবছি বলবো কিনা, শেয়ার করবো কিনা একটা ছোট্ট ঘটনা। মানে আমি কাউকে ছোট করছি না, অপমান করার জন্য না, ইনসাল্ট করার জন্য না, এটা বোঝানোর স্বার্থে আমি বলতেছি। আমার আমার ইউনিভার্সিটির এক সিনিয়র ভাই, সে অনার্স কমপ্লিট করে মাস্টার্সে মানে অ্যাডমিট হয়েছে। তো কথা হয়, হাই হ্যালো কথা হয়। তো সে চাকরির প্রস্তুতি নিচ্ছে, সারাদিন ফ্রি, অনার্স শেষ, মেসে থাকে, 2-4টা টিউশনি করায়, আর সারাদিন ফ্রি, কোনো কাজ নাই। তো তো আমি তো কথায় কথায় উনি আমার বিজনেস সম্পর্কে, ডিএক্সএন সম্পর্কে কথা উঠলো।
তো যেভাবে হোক পরে জয়েন করছে আমার সাথে। জয়েনিং করার পরে আমি 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 ভেবে দেখলাম যে না, সে এখন অনার্স কমপ্লিট করছে, স্বাভাবিকভাবে ফ্যামিলির দায়িত্ব আছে তার উপরে। যদি চেষ্টা করে আমি তারে হেল্প করব, মন থেকে আমি তারে হেল্প করব। তো সেই উদ্দেশ্যে তাকে আমি জয়েন করাইছি, এবং আমি খুব ভালোভাবে তাকে নিয়ে আমি আশাবাদী। তাকে আমি শেখাচ্ছি, ট্রেনিং এ আনতেছি, মিটিং এ আনতেছি। 2-3 দিন পরে সে ট্রেনিং আসে না, মিটিং এ ধরে না, ভালোভাবে ফ্রি। সে ফেসবুকে নিয়মিত পোস্ট করে, এখানে ওখানে মানে ঘুরে ফেসবুকে পোস্ট করে, এখানে ওখানে টাইম দেয়, সবকিছু ঠিক আছে। বাট ডিএক্সএন এ সে আসে না, আসে না। দেখেন, সে আমার কাছে গত 2 দিন আগে টাকা ধার চাচ্ছে। কথাটা বুঝছেন? কি বলতেছে? টাকা ধার চাচ্ছে। তো তখন আমি মানে ওই সময় আমি কিছু না বলে, তাৎক্ষণিক কিছু না বলে, পরে আমি বললাম যে ভাই, আপনি টাকা ধার আমার কাছ থেকে নিলেন, আরেকজনের কাছ থেকে নেবেন, আরেকজনের কাছ থেকে কতদিন ধার নেন, সমস্যা নাই। বাট এই ধার নিয়ে কি লাইফের টাকার সমস্যার সমাধান হবে? একবার টাকা ধার নিয়ে কি আপনার জীবনের টাকার সমস্যার সমাধান হবে? আপনাকে এত চমৎকার একটা সিস্টেম দিছি, যেই সিস্টেমে আমি ইনকাম করতে পারছি বলে আজকে আমি আপনার বিপদে টাকা ধার দিতে পারলাম। ওই সিস্টেমে আমি আপনাকে আনছি, একই সিস্টেমে দুইজনে আছি, বাট এইটার উপর আপনার কোনো গুরুত্ব নেই, আপনি সিরিয়াস না। তো আমাদের অনেকের অবস্থা এটা হয়, বাবার কাছে হাত পাতবো, এর কাছে ওর কাছে হাত পাতবো, কিন্তু আমাদের ওইখানে আমাদের লজ্জা করে না, শরম করে না। কিন্তু এখানে বিজনেস করব, আমি হালাল পন্থায় চুরি করতেছি না, আমার প্রোডাক্টের কথা আমি একজনের কাছে বলতেছি, এইখানে আমাদের লজ্জা করে, শরম করে। সবাই এক না, সবাই আবার এক না। এখন আসেন, পৃথিবীর প্রত্যেকটা ব্যবসাতে ইনভাইট আছে। বিজনেস নাম নিলে আপনাকে ইনভাইট মানতে হবে। ইনভাইটেশন ছাড়া, আমন্ত্রণ ছাড়া ব্যবসা হয় না, কখনোই না। দেখেন, আমি যদি বলি যে আমরা অনেক আগে একটা অ্যাডভার্টাইজ দেখতাম টিভিতে, গ্রামীণ সিমের একটা অ্যাড হইতো, গ্রামীণ সিমের। ওই যে যখন প্রথম প্রথম 4G নেটওয়ার্ক আসে আর কি, তখন। তো ওই সময় মানে এরকম হয়েছে যে এই টিভিতে এরকম একটা অ্যাড, যে একটা মেয়ে, তার বাবা, ছোট একটা বাচ্চা, তার বাবা বিদেশে থাকে। তো সে নদীর ধারে বসে বসে বোতলের ক্যাপটা খুলে বোতলের ভিতরে কথা ঢুকাচ্ছে, বাবা কেমন আছো, বাবা তুমি কবে আসবা, তোমাকে মিস করছি, এই ধরনের এক একটা কথা বলে। আর বোতলের ভেতরে কথাটা ছেড়ে দেয়, দিয়ে বোতলের ক্যাপটা লাগায় নদীতে ছেড়ে দিচ্ছে। এখন ছোট বাচ্চার মানে যেমন মন মানসিকতা আর কি, তো নদীতে ছেড়ে দিয়ে সে ভাবতেছে এই কথা মনে হয় আমার বাবার কাছে পৌঁছাবে। ঠিক এই মুহূর্তে খেয়াল করেন, বোতলের ভিতরে কথা ঢুকায়, নদীতে ছেড়ে দেয় যে কথা বিদেশে তার বাবার কাছে পৌঁছাচ্ছে। ঠিক এই মুহূর্তে আকাশ থেকে একটা দৈত্য নেমে এসে বলছে, আর নয় হতাশা, আর নয় চিন্তা, এবার চলে এসেছে গ্রামীণ সিমের 4G নেটওয়ার্ক। তুমি ঘরে বসে, বাসায় বসে তোমার বাবার সাথে ভিডিও কলে কথা বলো। দেখেন, বুঝেন এটা কি ইনভাইট না? কত কলা কৌশলের সিস্টেমে টিভির ভেতরে আমন্ত্রণ করতেছে মানুষকে গ্রামীণ সিম কেনার জন্য। ভাই, আমার বাসা যেখানে, সকালবেলা আমার ঘুম ভাঙে, মেলা মেলা মেলা, গ্রামীণ সিমের মেলা, 4G নেটওয়ার্ক, ফ্রি, ফ্রিতে পাচ্ছেন এত টাকার টক টাইম, এত জিবি ইন্টারনেট, এই সেই কত রং সং মাখায়। এটা কি? এইটা হচ্ছে ইনভাইটেশন, বাণিজ্যিক প্রচারণা। আশপাশে তাকায় দেখেন কে এটা করতেছে না। টিভির পর্দায় এসে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রয়, সে বলতেছে আমার রূপের রহস্য লাক্স, এটাকে অ্যাডভার্টাইজ বলতেছি, বাট এটা ইনভাইটেশন, এটা বিজনেস ইনভাইটেশন। শাহরুখ খান ইনভাইটেশন দেয়, পৃথিবীর বড় বড় কোম্পানি মডেলারদেরকে হায়ার করে টাকা দিয়ে তাদেরকে ইনভাইট করায়। সাকিব আল হাসান ইনভাইট করে, বড় বড় সেলিব্রিটিরা কোনো না কোনো প্রোডাক্টের ইনভাইট করতেছে, ওই কোম্পানি তাদেরকে দিয়ে করাচ্ছে। দেখবেন ঈদের সময় যেটা হয়, আমাদের রাজবাড়িতে সিনেমা হল আছে, সাধনা সিনেমা হল। ঈদের সময় দেখবেন মাইকিং করে, রাজবাড়ি সাধনায় চলিতেছে সাকিব খানের মনের জ্বালা। কথা বুঝছেন? এটা কি করে? ইনভাইট করে, সবাইকে আমন্ত্রণ জানায়। প্রত্যেক ব্যবসাতেই আমন্ত্রণ আছে। আপনি শপিং করতে গেছেন, মার্কেটে গেছেন, শপিং এ গিয়ে আপনি একটা কিছু একটা কিনেছেন, দেখবেন দোকানদারের সাথে দর কষাকষি হয়েছে অনেক, দোকানদারের সাথে অনেক দর কষাকষি হয়েছে, কিছুতে মেলে নাই আপনার সাথে। তারপরও শেষ বেলায় আপনি যখন কিনে নিয়ে চলে আসতেছেন, আপনি জিতে গেছেন ওই দামে, দোকানদারের মন বেজার, দিয়ে দিছে জিনিসটা। তারপরও আপনি যাওয়ার সময় দোকানদার পেছন থেকে ডেকে বলবে, ভাই আবার আসবেন, ভাই কিছু লাগলে আইসেন।
তার মানে কি আবার আসেন, আপনাকে আমন্ত্রণ করে দিল, এইখানে আমন্ত্রণ শেষ না। দোকানদার যে ব্যাগটা দিয়েছে, ওই ব্যাগটা আপনি এনে শপিং ব্যাগটা দিয়েছে সেটা এনে দেওয়ালের সাথে টাঙায় রাখছেন। রাত্রে শুইতে গেছেন, ঘুমাইতে গেছেন, হঠাৎ করে চোখ পড়ছে দেওয়ালের সাথে, ওই ব্যাগের উপরে, ওই শপিং ব্যাগের উপরে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। আপনার আর মন টেকে না যে না আবার যাই কিছু একটা কিনে নিয়ে আসি। দ্যাটস মিন প্রত্যেক বিজনেসম্যান, প্রত্যেক ব্যবসায়ী সিস্টেমেটিক্যালি দফায় দফায় মানুষকে ইনভাইট করতেছে, আমন্ত্রণ জানাচ্ছে তারা তাদের কাস্টমারকে। আপনি চোখ কান খুলে দেখেন, কোন বিজনেস ইনভাইট ছাড়া হয় না। কেউ নিজের ইনভাইট নিজে করে, কেউ বা মডেলারকে দিয়ে, সেলিব্রিটিদেরকে দিয়ে ইনভাইট করায়। বাট ইনভাইট মাস্ট নিড, প্রয়োজন। ইনভাইট ছাড়া বিজনেস হবে না, এই জায়গাটাতে আমাদেরকে একমত হইতে হবে। তাহলে আমরা কি প্রস্তুত ইনভাইট করতে? যদি মনে করি যে হ্যাঁ, তাহলে ইনভাইটকে ছোট মনে করা যাবে না, কাউকে বলার ক্ষেত্রে ছোট মনে করা যাবে না, আমার এটা বিজনেসের একটা পার্ট, আমাকে বলতেই হবে। শাহরুখ খান যদি নিজেকে ছোট মনে না করে, ঐশ্বরিয়া টিভির পর্দায় এসে কোটি কোটি মানুষের সামনে সাবানের কথা বলতে যদি লজ্জাবোধ না করে, সাকিব আল হাসান টয়লেট ক্লিনারের অ্যাডভার্টাইজ দিতে ইনভাইট করতে যদি লজ্জাবোধ না করে, তাহলে আমার কিসের লজ্জা? স্যার আমি রেডি ইনভাইট করতে, আপনি আমাকে ইনভাইটের প্রসেসিং বলেন। এইটুকু কি আপনারা বলতে পারেন? কমেন্ট করেন, আপনারা কি রেডি ইনভাইট করতে? কি রেডি, নাকি কোনো হীনমন্যতা কাজ করবে? কে কে ইনভাইট করতে রেডি? আমি কমেন্ট দেখতে চাই, কমেন্ট দেখতে চাই। জি, ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। এবার আসেন, ইনভাইট আমরা দুই শ্রেণীর লোককে করব। ইনভাইট করব কয় শ্রেণীর লোককে? দুই শ্রেণীর লোক। খেয়াল করেন, একটা হবে কাস্টমার। যদি আমরা মানে এভাবে চিন্তা করি যে একটা হবে কাস্টমার, আরেক শ্রেণীর লোক হবে বিজনেসম্যান। যদিও ব্যবসায়ীরাও কাস্টমার হবে, কথা বুঝেন। যারা বিজনেস করতে আসবে, যেমন আমি আমার বিজনেস পার্টনার শাহাবুদ্দিন ভাইকে ইনভাইট করেছিলাম বিজনেসের উদ্দেশ্যে, যে ব্যবসা করুক উনি আমার সাথে এসে। তাহলে উনি বিজনেস করতে আসছে, বাট প্রোডাক্টও ইউজ করছে, সমস্যা নাই। আমি বিজনেস করার জন্য ইনভাইট করেছিলাম মাহবুব ভাইকে, সে বিজনেসও করছে, প্রোডাক্টও ইউজ করছে। তাহলে যারা আমার ব্যবসায়িক কাস্টমার, কি কাস্টমার? ব্যবসায়িক কাস্টমার, তারা এমনিও কাস্টমার হবে, অমনিও হবে, কিন্তু মূল উদ্দেশ্য বিজনেসের কথা বলা। আর কিছু ব্যক্তি থাকবে অনলি কাস্টমার, তাদেরকে আমি বিজনেসের কথা বলবোই না, অনলি কাস্টমার, শুধু কাস্টমার। তাহলে এই দুইটা শ্রেণীকে আমরা প্রথম অবস্থায় ভাগ করব। খেয়াল করেন, প্রথম অবস্থায় ভাগ করব দুই ভাগে। এটা আমাদের প্রথম কাজ। খাতা লিখবেন, এরা ব্যবসায়িক কাস্টমার, এরা অনলি কাস্টমার। এইটা খাতায় লিখবেন সিরিয়াল অনুযায়ী, আলাদা আলাদা পৃষ্ঠায়। আচ্ছা, মানে যারা শুধু কাস্টমার তাদেরকে প্রোডাক্টের কথা বলবো, যারা ব্যবসায়িক কাস্টমার তাদেরকে বিজনেসের অফার দিব। তারা এমনি প্রোডাক্ট ইউজ করবে, কিন্তু তাদেরকে মূল উদ্দেশ্য তারা আমার বিজনেস পার্টনার হোক। এইবার আসেন, কাস্টমার হবে কারা? দেখেন, এক ব্যক্তির বয়স ধরেন যে 60 বছর। আপনার এলাকায় এক মুরব্বীর বয়স 60 বছর। এখন যেই মুরব্বীর বয়স 60 বছর, উনি বুঝছেন, যেই মুরব্বীর বয়স 60 বছর, মানে উনি তো আর বিজনেস করবে না আসলে। সব মুরব্বী আবার এক না, 60 বছরের শিক্ষিত লোকও আছে, বাট আমি সবার কথা বলতেছি না। ধরেন আপনি গ্রামে, তো ওনার ডায়াবেটিক্স, প্রচুর ডায়াবেটিক্স, দেখবেন সকালবেলা হাঁটাহাঁটি করতেছে। আপনি ওই মুরব্বীকে ডেকে বলেন যে চাচা, আমাদের এই প্রোডাক্ট আছে স্পিরুলিনা ব্ল্যাক কফি, এগুলো আপনি খান, আপনার ডায়াবেটিক্স এর জন্য খুব ভালো কাজে দেবে, রেজাল্ট পাবেন। তাকে আপনি কাস্টমারের লিস্টে রাখেন, তাকে আপনার ব্যবসায় আনার দরকার নেই। একটা মেয়ের বয়স 15 বছর, তার নর্মালি আপনার এলাকায় সে ফেস ওয়াশ কিনে, এটা ওইটা কিনে, কসমেটিক প্রোডাক্ট। এখন তার বয়স 18 হয় নাই, সে আপনার বিজনেস পার্টনার হবে না। আপনি তাকে প্রোডাক্টের কাস্টমার হিসাবে রাখেন। আপনার আপনার গ্রামে, আপনার বা আপনার আত্মীয় স্বজনের ভেতরে আপনার মামি চাচি, আপনার অনেক এরকম অনেকে আছে,
দেখবেন তারা ফেস ওয়াশ কিনে অন্য কোনো কোম্পানিরটা, তাদেরকে আপনি কাস্টমারের তালিকায় রাখেন। কিসের তালিকা রাখবেন? কাস্টমারের তালিকা। এইবার আসেন, আরো কিছু কাস্টমার থাকবে, ধরেন কিছু ব্যক্তি আছে আপনার পরিচিত যারা অলরেডি তাদের ক্যারিয়ারে সাকসেসফুল, সফল। যেমন আমি সেদিনও বলেছিলাম আপনাদের ট্রেনিং এ যে আমি যেই বাসায় থাকি, ফরিদপুর যেখানে আমি থাকি আর কি, আমার ক্যাম্পাস যেখানে আর কি, এখানে আমি থাকি, এই বাড়িওয়ালা উনি ইতালিতে থাকে, মানে আন্টি এখানে থাকে, সেই ইতালিতে থাকে। এনাদের দুইটা বিল্ডিং, 6 তলা 6 তলা করে দুইটা বিল্ডিং। তো তাদের এভারেজে মাসে 5-7 লাখ টাকা ইনকাম করে তারা। তো যারা মাসে 5-7 লাখ টাকা ইনকাম করে, সবাই এক না, বাট 99% ওনাদের কাছে গিয়ে আমি ডিএক্সএন এর অপরচুনিটি যতই বুঝাই, ওনারা বুঝবে না। ডিএক্সএন থেকেও যে মাসে 10 লাখ টাকা ইনকাম করা যায়, এটা ওনারা বুঝবে না। যারা মাসে 5-7 লাখ টাকা ইনকাম করে অলরেডি, তারা এগুলা নিয়ে আর চিন্তাই করবে না। তাহলে তাদের কাছে, তারা আমার ব্যবসায়িক কাস্টমার না, তারা আমার অনলি কাস্টমার। তাদেরকে আমি কাস্টমারের তালিকায় রাখবো। আমি তাদের কাছে টুথপেস্টটা নিয়ে যাইতে পারি যে আন্টি এই টুথপেস্টটা অর্গানিক, এটা মাশরুমের, গ্যানোডার্মা মাশরুমের নির্যাস থেকে তৈরি, এটা ব্যবহার করে দেখতে পারেন। কফি তো অনেক খান, এই ব্ল্যাক কফিটা খেয়ে দেখেন, এটা ইউনিক, এটার ভিতরে মাশরুম আছে, গ্যানোডার্মা মাশরুম, গ্যানোডার্মা কি এটা গুগলে সার্চ করে দেখেন। আমি প্রোডাক্ট নিয়ে যাইতে পারি। এই টাইপের বড় বড় ব্যবসায়ী আছে, সাকসেসফুল পার্সন আছে আপনার এলাকার, যারা ভালো প্রোডাক্ট চায়, কোয়ালিটিফুল জিনিস চায়, ভালো মানসম্মত জিনিস চায়, এরা হবে আপনার কাস্টমার। এদেরকে কাস্টমারের তালিকায় লিখে রাখেন। তাদের কাছে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন, প্রোডাক্টের কথা বলবেন। আর শুনেন, প্রোডাক্ট কাছে না থাকলে কখনো প্রোডাক্ট নিয়ে যাওয়া যায় না। আপনি একজনের কাছে ফেস ওয়াশ সেল করবেন, ফেস ওয়াশটা সাথে করে নিয়ে যাওয়া লাগবে, হাতে থাকা লাগবে, হার্ড কপি যেটা। ছবি দেখায় দেখায় কখনো প্রোডাক্ট সেল হয় না ভাই। আমরা কি ওই আমরা কি ওই সিস্টেমের পেজ খুলে কি প্রোডাক্ট সেল করি? আমাদের টিম ওয়ারি কাজ, ম্যান টু ম্যান। তো শেয়ার করবেন, প্রোডাক্ট নেওয়া লাগবে না। আমরা প্রোডাক্ট না নিয়ে প্রোডাক্ট সেল করতে চাই, ইটস নট পসিবল। আসেন, কিছু থাকবে কাস্টমার। এরপর আসেন, আপনার আরেকটা শ্রেণীর লোক থাকবে যারা হচ্ছে বিজনেসম্যান, যাদেরকে আপনি ব্যবসার কথা বলবেন। ব্যবসায়িক কিছু কাস্টমার থাকবে। এইবার এই ব্যবসায়িক কাস্টমার আবার দুই প্রকার হবে, খেয়াল করে। ব্যবসায়িক কাস্টমার অবশ্য দুই কাস্টমারই, অনলি কাস্টমার বা ব্যবসায়িক কাস্টমার, এরাও আবার দুই প্রকারের করে হয়। একটা হচ্ছে আপনার পরিচিত ব্যবসায়িক কাস্টমার, আরেকটা হচ্ছে অপরিচিত। আবার যারা শুধু কাস্টমার, তারা আপনার পরিচিত হইতে পারে, অপরিচিত হইতে পারে, দুই শ্রেণীর হবে, অ্যাভারেজে বলি আর। তাহলে দুই শ্রেণীর লোক থাকবে, পরিচিত এবং অপরিচিত। পরিচিত কারা? পরিচিত হলো আপনার এলাকার প্রতিবেশী, ফ্রেন্ড সার্কেলের মধ্যে, অফিস কলিগ, আপনার ফেসবুক ফ্রেন্ডস যাদের সাথে কথা হয়, আপনার আত্মীয় স্বজনের ভেতরে থাকতে পারে, যারা আপনার পূর্ব পরিচিত। আর অপরিচিত কারা? অপরিচিত হলো সারা পৃথিবীর 800 কোটি মানুষ। এই যে পরিচিত যে ব্যক্তি আছে, 100, 150, 200 যে পরিচিত, এই পরিচিত ছাড়া যত মানুষ পৃথিবীতে আছে, এই 800 কোটি মানুষ অপরিচিত। এরা হচ্ছে আপনার অপরিচিত গেস্ট। এই দুই শ্রেণীর লোককে আপনি বিজনেসের কথা বলতে পারবেন। প্রথমে একটু পরিচিত লোকের ক্ষেত্রে আসি। যারা পরিচিত ব্যক্তি, তাদেরকে কিভাবে আপনি ইনভাইট করবেন? আসেন, আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে নিয়েই কাজ করি, আমি কয়েকটা এক্সাম্পল দিই। যদি আপনার এমন হয় যে আপনি একজন স্টুডেন্টের সাথে কথা বলতেছেন, ভালোভাবে বুঝেন ভাই, আমি ইনভাইটের একদম মেইন পয়েন্টে চলে আসছি, ইনভাইটেশনের, এটা মিস করলে ইনভাইট করতে পারবেন না। ধরেন আপনি একজন স্টুডেন্টের সাথে কথা বলতেছেন, আপনার পরিচিত একজন ছোট ভাই বা আপনার সমবয়সী হতে পারে, তাহলে তাকে আপনি কিভাবে ইনভাইট করবেন? আমরা যে ভুলটা করি, আমরা একজনকে নক করি, তাকে আগে ডিএক্সএন এর গল্প বলা শুরু করি। ডিএক্সএন কোম্পানি এত বড় কোম্পানি, এত দেশে অফিস, এই সেই। তারাও মনে করে চাপাবাজি করতেছে। একটা কথা মাথায় রাখেন, আমি বলতেছি, আপনারা লিখে রাখেন, এই কথাটা মুখস্থ করে ফেলবেন। কোম্পানিকে দেখে কেউ ডিএক্সএন এ জয়েন করে না, জয়েন করে ব্যক্তিকে দেখে। কথা বুঝছেন? কোম্পানি দেখে কেউ ডিএক্সএন এ জয়েন করে না, জয়েন করে ব্যক্তিকে দেখে, যেই ব্যক্তি ইনভাইট করছে তাকে দেখে। আর সিদ্ধান্ত ব্যক্তিকে দেখে নেয় না, সিদ্ধান্ত নেয় কোম্পানিকে দেখে। কথা বুঝছেন? একজন লোক জয়েন করার ডিসিশন নেয় কিন্তু এক জিনিস না। যেমন আমি ডিএক্সএন এ জয়েন করছি, জয়েন করার 9 মাস পরে হচ্ছে কাজ করার সিদ্ধান্ত নিছি। এর আগে কাউরে আমি জয়েন করাই নাই, কোনো কাজ করি নাই। আমি জয়েন করছি, তার 9 মাস পরে সিদ্ধান্ত নিছি। এখন আমি যখন জয়েন করছি, তখন আমি এই জয়েনিং করছি আমি কাকে দেখে? কোম্পানিকে দেখে না। তখন আমার কাছে কোম্পানি টম্পানি এগুলা নিয়ে আমার তো জানার বিষয় ছিল না। আকরাম ভাই
আর বড় ভাই মানুষ এলাকার, বলেছে আমি জয়েন করেছি, ব্যাস, আর কোনো কথা নাই। সে বলছে মানে এখানে ভালো কিছু আছে, জয়েন করছি। কিন্তু 9 মাস পর্যন্ত আমি কাজ করি না, আমি ব্যক্তিকে দেখে জয়েন করছি। 9 মাস পরে যখন কোম্পানি নিয়ে স্টাডি করছি, আমি তখন আকরাম ভাইকে দেখে সিদ্ধান্ত নেই নাই। আকরাম ভাই বিজনেসটা করতেছে এই জন্য আমি করব এই চিন্তা করি নাই, তখন আমি কোম্পানি দেখছি, কোম্পানি কত বড়, কি পাওয়া যাবে, কোম্পানিকে দেখে আমি ডিসিশন নিছি। আপনারা জয়েন করার পরে কেউ যখন ডিএক্সএন এ জয়েন করবে তখন তার এই কোম্পানি নিয়ে কথা বলেন, কিন্তু আইডি বানানোর আগে কোম্পানি নিয়ে প্রথমেই কথা বলেন না। যখন আপনার সাথে জয়েন করে ফেলবে এইবার কোম্পানি নিয়ে বোঝান, কারণ তখন সে কোম্পানি নিয়েই জানতে চায়। কিন্তু যে এখনো আইডি করে না, একদম নতুন, বিজনেসটাই জানে না, তারা আগেই কোম্পানি নিয়ে কথা বলবেন না, তাহলে কি করবেন? ধরেন আপনি একজন স্টুডেন্টের সাথে কথা বলতেছেন, তাহলে তার ভেতরে আগে আপনার একটা ফিলিংস জাগ্রত করাইতে হবে ক্যারিয়ার নিয়ে। সেটা কি? ধরেন একজন অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের সাথে কথা বলতেছেন, তো হাই হ্যালো করেন, ভাই কি অবস্থা, কেমন আছেন, পড়ালেখার কি খবর, একটু খোঁজ খবর তো আগে 2-1 দিন তো কথাবার্তা হবে, তার সাথে মেসেজ দেন। তো অনার্স করতেছেন কোন সাবজেক্টে? এই সাবজেক্টে, আচ্ছা ঠিক আছে, ক্যারিয়ারের প্ল্যান কি? জিজ্ঞেস করেন আপনার ক্যারিয়ারের প্ল্যান কি, লাইফের গোল কি, জানতে পারি কিনা। বলতেছে ভাই ওইভাবে কোনো প্ল্যান নাই, দেখি অনার্স আগে শেষ করি। ও আচ্ছা, অনার্স শেষ করতে করতে এখন তো 5 বছর, তো এই 5 বছর তাহলে কি বসে থাকবেন? কোন একটা প্ল্যান করার দরকার না? বলে হ্যাঁ দরকার তো। এবার বলেন যে ভাই আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? তখন কল দেন, কল, এই কথাগুলো কলে বলেন, কল দিলে এটা বেশি ভ্যালু ক্রিয়েট করবে। ফোন দিয়ে বলেন যে ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলি। কি কথা? আচ্ছা, এই যে আপনি পড়ালেখা করতেছেন, এই পড়ালেখা তো অনার্স করতেছেন, মানুষ সারাদিন 24 ঘন্টা পড়ালেখা করে না, একটা হিউজ পরিমাণ সময় আপনি এদিক সেদিকে কিন্তু ব্যয় করেন। হ্যাঁ করি। আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন ভাই, পড়ালেখা শেষ করে তো কোনো না কোনো কাজ আপনার করতে হবে, আপনি তো বসে থাকতে পারবেন না। হ্যাঁ করতে হবে। তাহলে যেহেতু আপনার কোনো না কোনো কাজ করতেই হবে, তাহলে ওই কাজটা যদি আপনি এখন থেকেই করেন, তাহলে এটা কি ভালো হয় না? যেহেতু আপনি ফুল টাইম পড়ালেখা করেন না, পড়ালেখা সবাই পার্ট টাইম করে, তাইলে আপনার কিছু না কিছু যদি এখন থেকেই করেন, এটা কি বেটার হয় না? বলবে হ্যাঁ বেটার হয় ভাই, কিন্তু কি করব, করার মতো তো কিছু নাই। এই যে দেখেন, কি করব, করার মতো কিছু নাই। আগে ডিএক্সএন নিয়ে না বলে তার ভেতরে একটা ক্ষুধা জাগান, মানে তার যে একটা জিনিস প্রয়োজন, এই ক্ষুধাটা তার ভেতরে জাগ্রত করেন। দেখেন ভাই পড়ালেখা করতেছেন, আমিও তো স্টুডেন্ট, বা আমিও তো স্টুডেন্ট ছিলাম, বুঝি। বাবা মায়ের কাছ থেকে টাকা এনে, অনার্স পুরো একজন স্টুডেন্ট, বাবা মায়ের কাছ থেকে টাকা আনা এটা মনে চায় না, বাট তাও আনতে হয় বাধ্য হয়ে। কিন্তু যদি আপনি কিছু করেন, তাহলে কিন্তু আপনার নিজস্ব একটা জায়গা তৈরি হবে। বলবে হ্যাঁ ভাই কি করব? এখন বলেন যে ভাই আপনি তো আমাকে চিনেন, আমাকে মানুষ হিসাবে আপনার কেমন মনে হয়? সে বলবে যে অবশ্যই ভালো মনে হয়। তাহলে আমি যদি আপনাকে এমন কোনো অফার দেই, এমন কোনো অপরচুনিটি আপনার জন্য দেই, যেটা থেকে আপনি স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি আপনি সেখানে কাজ করতে পারবেন, সেখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন, যদি এরকম কোনো অপরচুনিটি আপনাকে দেই, তাহলে কি আপনি গ্রহণ করবেন? দেখেন আমি কি ডিএক্সএন এর নাম বলছি একবারও? আমি নিয়ামুল ভাইকে বললাম, ধরেন যে ভাই, এই সমস্ত কথা বলার পরে তার ভেতরে একটা ফিলিংস জাগ্রত করা, বললাম যে ভাই আমি যদি এরকম কোনো অপরচুনিটি দিই আপনি কি নিবেন? সে কিন্তু একবারও মানে আমি কিন্তু তাকে একবারও ডিএক্সএন সম্পর্কে বলি নাই। তখন সে বলবে যে ভাই ভালো হলে তো অবশ্যই নিব, কেন নিব না, কিন্তু কি সিস্টেমটা কি? যখন এই যে বলবে কি সিস্টেমটা কি, এইবার তার সাথে আপনি বলেন যে ভাই এইটা হলো ডিজিটাল মার্কেটিং, ঘরে বসে বাসায় বসে করতে পারবেন। ডিএক্সএন কোম্পানির কনসেপ্টটা বলেন, কোম্পানি প্রোফাইল তুলে ধরেন। নিজে যদি না পারেন, তাহলে যেটা করবেন, অনেক নতুন ব্যক্তি আছেন আপনারা নিজেরা ইনভাইট করতে পারেন না, তাহলে কি করবেন? তখন বলবেন যে ভাই ঠিক আছে আপনার সাথে বিস্তারিত কথা বলবো, তবে আমি বলবো না, আমি চাই আমার যে লিডার আছে, সিনিয়র আছে, তার সাথে ইন্ট্রোডিউস করিয়ে 3 জনে একসাথে করে কথা বলতে চাই, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। তখন আপনি আপনার লিডার যে আছে, গ্রুপ লিডার যে আছে, স্টার এজেন্ট লিডার যে আছে, তার শরণাপন্ন হন। তবে এইটা সেকেন্ড চয়েস। নিজে কথা বলা হচ্ছে সর্বোত্তম। নিজে বললে যে রেজাল্ট পাবেন, আপনি লিডারকে দিয়ে বলালেও রেজাল্ট পাবেন না, কারণ লিডার গিয়ে যদি কথা বলে দেয়, তাহলে আপনার ওই ব্যক্তিটা আপনাকে দুর্বল ভাববে, ভাববে যে আপনি নিজেই নতুন। তাহলে নিজে কথা বলা উত্তম। এইবার আসেন, যদি আপনি একজন চাকরিজীবীর সাথে কথা বলেন, একজন চাকরিজীবীকে আপনি বলতেছেন, তাহলে আপনি তার সাথে তার ভেতরে কিছু ফিলিং জাগ্রত করবেন। ভাই চাকরি করতেছেন কত বছর? 10 বছর। ভাই বাংলাদেশে চাকরি শ্রমের মূল্য এমনিতেই কম। হ্যাঁ আরো বিভিন্ন ব্যাখ্যা আছে, কথা আছে, আমি তো ডিটেলসে বলতে পারতেছি না, টাইম কম।
একটু একটু সম্পর্ক তৈরি করেন, কথা বলেন, বলেন যে ভাই আপনার সাথে কিছু কথা আছে, ফোন দিতে পারি? হ্যাঁ, ফোন দেন। আচ্ছা ভাই, তো চাকরি তো করতেছেন, মাশাল্লাহ। তো যদি কিছু মনে না করেন কিছু কথা বলি। হ্যাঁ, বলেন। এই যে চাকরি করতেছেন, আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করতেছেন, আল্লাহ তৌফিক দিয়েছে, কিন্তু কথা হচ্ছে যে ভাই আপনার লাইফে কি টাইম ফ্রিডম বলতে আছে কিছু জিনিস? সকালবেলায় প্রতিদিন ডিউটিতে যাচ্ছেন, রাত্রে 9টা 10টা পর্যন্ত ডিউটি করতেছেন, কাজ করতেছেন, ফ্যামিলি নিয়ে আপনি 7 দিন কক্সবাজার থেকে আসতে পারতেছেন না, টাইমটা নাই আপনার কাছে, সময় নাই। আবার চাকরি যদি করেনও, হয়তো একটা স্যালারি দিচ্ছে, বাট মানি ফ্রিডম যে জিনিসটা এটা নাই। পরিবারের যে চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো পূরণ করতে করতেই জীবন শেষ। এগুলো পূরণ করতে করতে নিজের শখ পূরণ করার সময় হয় না। আপনাকে চয়েস বেছে নিতে হয়, বাংলাদেশে যারা চাকরি করে বেছে নিতে হয়। যদি ঈদের সময় ছেলে মেয়ের পোশাক আশাক কিনেন, নিজেরটা কিনতে পারবেন না, নিজেরটা কিনলে ছেলে মেয়েরটা কিনতে পারবেন না। মানে কি করতে হয়, চয়েস বেছে নিতে হয়, অপশন বেছে নিতে হয়। একসাথে সব পাচ্ছেন না, বাংলাদেশে যারা চাকরি করেন ওই অর্থে স্যালারি পান না। এই কথাগুলো সিস্টেমে, আবার তাকে ইনসাল্ট করেন না, সিস্টেমে তার ভেতরে এই খোঁচা দিয়ে কথাগুলো জাগ্রত করান। বলতেছে হ্যাঁ ভাই, তা তো অবশ্যই। এরপরে বলেন যে ভাই, আপনি যদি কিছু না মনে করেন একটা কথা বলি। কি কথা? আপনি তো চাকরির পাশাপাশি অবসর সময় পান, এরপরে আপনি যে ফ্রি টাইম পান, শুক্রবার বা শনিবার, শুক্র শনি আপনার ছুটি থাকে, আপনি ফ্রি থাকেন। তো এই যে ফ্রি যে সময়টা থাকে, এটা কাকে বলতেছেন? চাকরিজীবীকে। অবসর সময়টা যে থাকে, আচ্ছা ভাই আপনাকে আমার কেমন মানুষ হিসাবে মনে হয়? বলে, হ্যাঁ ভালো মানুষ। আমার প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে? হ্যাঁ আছে। তাহলে এই অবসর সময়ে যদি, এই ফ্রি সময়ে, এই অবসর সময়ে যদি আপনাকে আমি কোনো কাজের অপরচুনিটি দেই, কোনো অফার দিই, বিজনেস অপরচুনিটি, তাহলে এটাকে আপনি গ্রহণ করবেন? এবার সে বলবে যে ভাই চাকরির পাশাপাশি এক্সট্রা ইনকাম হলে তো ভালোই। দেখেন, এরপরে তারা কোম্পানি নিয়ে ইন্ট্রোডিউস করেন, সিস্টেম নিয়ে কথা বলেন, এরপরে তারা এখানে ক্যারিয়ার দেখান। ক্যারিয়ার দেখাইতে হবে। একটা মানুষ তার লাভ খুঁজে, কোম্পানির 20টা ফ্যাক্টরি আছে, এটা এটা প্রথমেই বলেন না, এটা সে ধীরে ধীরে জানতে পারবে ট্রেনিং এ এসে। প্রথমে তার ক্যারিয়ার দেখান, এখানে ক্যারিয়ারের সিকিউরিটি আছে এটা দেখান। এখন আসেন, যখন আপনি একজন প্রবাসীর সাথে কথা বলতেছেন, যখন আপনি একজন প্রবাসীর সাথে কথা বলতেছেন, এইবার প্রবাসী ব্যক্তি তাকে, তার ভেতরে একটা ফিলিং জাগ্রত করান। ভাই কত বছর বিদেশ থাকেন? 5 বছর। আচ্ছা, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা? প্রত্যেক প্রবাসীর ক্ষেত্রে যেটা হয়, 10 বছর 15 বছর বিদেশ করে একজন প্রবাসী, আমার কথায় কষ্ট নিয়েন না ভাই, 15 বছর বিদেশ করে অবশ্যই প্রবাসীর টাকা জলে যায় না, কিছু না কিছু অ্যাসেট সে তৈরি করে। যেমন আমার বাবার কথা যদি বলি, আমার বাবার কথা বলতেছি, আজ 18-19 বছর বিদেশ করে সে। আমাদের যে পুরান বাড়ি, সেখানে বাড়ি আছে, আবার নতুন করে জায়গা কিনে এখানে বাড়ি ঘর দিয়ে আবার নতুন করে 20-25 লাখ টাকার সম্পদ করছে। করছে কিন্তু লিকুইড টাকা নাই, বুঝছেন কিনা, মানে ক্যাশ টাকা নাই। 20 বছর করার পরে, মানে আমার বাবার ব্যাংকে 1 লাখ টাকাও নাই, কিন্তু সম্পদ হয়েছে। এর বাইরেও মাঠে টাঠে এখানে ওখানে জমি রাখছে, আমাদের শখ পূরণ করছে, আমারে বাইক কিনে দিছে সেই 2018 সালের কথা, আর বিভিন্ন জায়গায় খরচ করছে। তো এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, তাহলে আপনি তার সামনে তুলে ধরেন যে ভাই 15 বছর বিদেশ করার পরে প্রবাসী টাকা থাকে না, কেন থাকে না? প্রবাসী বিদেশ যাওয়ার পরে 2 বছর যাইতে না যাইতে দেখা যায় ছোট বোনের বিয়ে বা ভাইয়ের বিয়ে, মানে কোনো না কোনো এরকম কিছু থাকে যার ফ্যামিলিতে, যেমন বা মেয়ের বিয়ে। অথবা বিদেশ যাওয়ার পরে দেশ থেকে বাবাই কল দেয়, কল দিয়ে বলে বাজান অমুক জায়গায় জমি, জমি দেখছি, জমি রাখতে হবে। লোন উঠায়, প্রবাসীর কাছ থেকে টাকা নেয়, নিয়ে জমি রাখছে, ওই জমির লোন পরিশোধ করতে করতে আরো 2 বছর 4 বছর চলে যায়। তার নিজের যদি বিয়ের ব্যাপার থাকে, তাহলে নিজে বিয়ে করতে হলে বাড়িতে ঘর তুলতে হবে, ঘর তুলে বিয়ে করে, সবকিছু মিলায় টাকা থাকে না। এখন 15 বছর বিদেশ করে আপনি জমি করছেন, বাড়ি করছেন, সব ঠিক আছে, কিন্তু 15 বছর বিদেশ থেকে আসার পরে, 15 বছর পরে মানুষের প্রত্যেক মাসের একটা ইনকামের চাহিদা আছে। বাংলাদেশে অন্তত পক্ষে আপনার মাসে 30,000 টাকা লাগবে ফ্যামিলি চালাইতে হইলে। কেন? কারণ আপনার ফ্যামিলির প্রত্যেক মাসের খাবারের চাহিদা, সাপ্তাহিক যে বাজার আছে, পোশাক আশাকের চাহিদা, পোশাক কেনা, চিকিৎসা খরচ, আপনার
পরিবারের ছেলে মেয়ে থাকলে তাদের শিক্ষার খরচ, এই যে যে যেই প্রতিনিয়ত মৌলিক চাহিদার যে খরচগুলো, আপনি যখন প্রবাস থেকে দেশে চলে আসবেন খরচ তো আর বন্ধ হয়ে যাবে না, এই খরচগুলো তো থাকবে, মান্থলি খরচ। এখন আপনার ইনকাম তো স্টপ হয়ে যাবে 15 বছর পরে। এরপরে গিয়ে এই যে আপনার খরচটা, প্রত্যেক মাসের খরচ, আপনি কি ভাই জমি রাখছেন, ঠিক আছে, এই 15 বছরে জায়গা জমি রাখছেন, ওই জমি বিক্রি করে বাজার করবেন? বিল্ডিং তৈরি করছেন, বাড়িতে বিশাল করে ঘর উঠাইছেন, প্রশ্ন হচ্ছে আপনার বিল্ডিং এর ইট খুলে বিক্রি করে আপনি কি ছেলেমেয়ের পোশাক আশাক কিনবেন? না। তাহলে ওই সময়ে ভাই একটা রানিং ইনকামের দরকার আছে কি নাই? বলবো অবশ্যই আছে। আচ্ছা ভাই, আমাকে আপনার কেমন মানুষ মনে হয় বলেন তো? হ্যাঁ, অবশ্যই ভালো। আমি আপনাকে অনেক দিন চিনি, আপনি ভালো মানুষ। আমি যদি আপনাকে এমন একটা অফার দেই যে আপনি এখন হয়তো অনেক কিছু করতে পারবেন না, বিদেশে আছেন সমস্যা নাই, কিন্তু আপনার প্রবাস জীবনের পাশাপাশি ঘরে এসে, বাসায় ঢুকে আপনি সারাদিন ডিউটি করে এসে যে মোবাইল টিপাটিপি করেন, ওই সময়টায় কাজে লাগায় যদি আপনি একটা এক্সট্রা ইনকাম করতে পারেন, এক্সট্রা একটা ইনকাম করতে পারেন, যেটা 15 বছর পরে বিদেশ গেলেও অন্তত মাসে 50,000 টাকা আপনার ইনকাম থাকবে, তাহলে এরকমের কোনো অপরচুনিটি, কোনো অফার যদি আমি আপনাকে দেই, আপনি নিবেন কিনা? তখন সে বলবে ভাই অবশ্যই, তো এরকম কিছু থাকলে ভালো হয়। তাহলে আমি তো আছি সৌদি আরবে। ভাই সৌদি আরব কোথায় যেন থাকেন? রিয়াদে। কোনো সমস্যা নাই, রিয়াদে আমাদের তিনটা অফিস, অলায়াতে অফিস, বাথায় অফিস, আল কাসিমা অফিস। তখন বল, সে একটু আশ্চর্য হবে, ভাই আমার এখানে অফিস, কি বিজনেস, কি বিষয়টা বলেন তো কি? তখন দেখেন সে জানার জন্য আগ্রহী, তার ভিতরে ক্ষুধা তৈরি করছেন। আপনি কাউকে কিছু বলার আগে, বিজনেস নিয়ে বলার আগে যখন এই ক্ষুধাটা তার ভিতরে তৈরি করতে পারবেন, এইবার আপনি প্রেজেন্টেশন দিলে বন্দুকের গুলি মিস হবে, এই ব্যক্তি ডিএক্সএন এ জয়েন করা মিস হবে না। লিখে রাখেন। এইভাবে করে আপনার পরিচিত ব্যক্তিগুলোকে আপনি ইনভাইট করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তির পরিচিত লোক, এর বাহিরেও এই যে প্রবাসী চাকরিজীবী স্টুডেন্টের বাহিরেও বিভিন্ন ক্যাটাগরির লোকজন থাকতে পারে না? মেয়েরা থাকতে পারে। তাহলে আপনি মেয়েদেরকে কিভাবে ইনভাইট করবেন? যে বোন দেখেন, বাংলাদেশের যে সিচুয়েশন, পত্রিকা খুললেই ডন মাইন্ড, রেপ কেস, রেপের ঘটনা দেখা যায়। বাংলাদেশের মেয়েরা বর্তমানে অ্যাটলিস্ট বাহিরে কিনা নিরাপদ না। বাহিরে গিয়ে আপনি চাইলেই কোনো চাকরি করতে পারতেছেন না। বা ওই দিক থেকেও যদি চিন্তা না করে আপনার সংসার, ধর্ম, ছেলে মেয়ে, এই সবাইকে ঠিক রেখে, সবাইকে মেনটেন করে আপনি গিয়ে বাহিরে চাকরি করতে পারতেছেন না। কিন্তু আপনার কাছে কিন্তু টাইম আছে, অনেক সময় আছে। মেয়েরা বসে থাকে, স্টার জলসায় নাটক দেখে। 80% মেয়েরা বাংলাদেশে কি করে? সন্ধ্যার পরে বসে রাত 10টা 11টা পর্যন্ত সিরিয়াল দেখে। তাহলে এই জায়গাটা তাকে হিট করেন যে আপু, বোন, আপনি যদি আপনার সংসার ধর্ম ঠিক রেখে বাসায় বসে, ঘরে বসেই, অফিসে যাওয়া লাগবে না, ঘরে বসে যদি আপনি একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন, এটা কেমন হয় বলেন তো? দেখেন এই যে ধাক্কা দিয়ে একটা ক্ষুধা তার ভিতরে তৈরি করলেন। এবার সে আপনার কাছে জানতে চাইবে যে হ্যাঁ, তাহলে কি সিস্টেম বলেন তো, কি সিস্টেম? ব্যক্তি বিশেষ ব্যক্তির উপরে ডিপেন্ড করে ভেবে চিন্তে তাকে কোন পয়েন্টে হিট করা যায়, এইভাবে করে ইনভাইট করবেন আপনি। আবার আপনার কোন শিক্ষককে আপনি ইনভাইট করতে পারেন। যেমন আমার একজন বিজনেস পার্টনার আছে মানিক, সে ওমানে থাকে, ওমান প্রবাসী। মানিক তার শিক্ষককে ইনভাইট করছে, একদিন জয়েনও করাইছে, প্রোডাক্টও দিছে। এখন শিক্ষককে কিভাবে ইনভাইট করবেন? শিক্ষককে কি আপনি কাজের অফার দিতে পারবেন? না। শিক্ষককে যেভাবে ইনভাইট করা লাগবে, আপনার টিচার, ছোটবেলায় যার কাছে পড়ালেখা করছেন, তারা আপনি ইনভাইট করতে চান, তাহলে তারা কি বলা লাগবে? বলেন, স্যার আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। কি কথা বাবা, বলো। আপনি তো জানেন আমার ফ্যামিলিতে আমি ছাড়া আর ওইভাবে কেউ পড়ালেখা করে নাই, শিক্ষিত না। তো স্বাভাবিকভাবেই কোনো কিছুর পরামর্শ নিতে হলে টিচারদের কাছেই যাইতে হয়। তো আমি একটা কাজের অফার পাইছি, একটা বিজনেসের অফার পাইছি, কিন্তু এটার ভালো মন্দ আগা মাথা আমি বুঝতেছি না। মানে আপনি তার কাছে কি বলতেছেন? যে আমি একটা কাজের অফার পাইছি, ডিএক্সএন নামক একটা কোম্পানি, কিন্তু এর কাজের আগা মাথা বুঝতেছি না, ডিজিটাল মার্কেটিং। এখন আমি চাই আমাকে যেই ব্যক্তি অফার দিয়েছে ওনার সাথে আপনি একটু কথা বলবেন, আপনি একটু বুঝবেন, বুঝার পরে আপনি আমাকে পরামর্শ দিবেন যে এই কাজটা আমার জন্য করা উচিত হবে কিনা, বা এটা কেমন হবে আমার জন্য। আপনি পরামর্শ চায় শিক্ষকের কাছে এই কথাটা বলতেছেন। শিক্ষক বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে তোমাকে কে বলছে তার সাথে আমাদের কথা বলাই দিও। এবার টিচারের সাথে গ্রুপ লিডারের পরিচয় করায় দেন। আর গ্রুপ লিডারকে আগেই বলে রাখেন উনি কিন্তু আমার টিচার, ওনাকে গার্ডিয়ান হিসাবে আনছি। আপনি ওনাকে এমন ভাবে বুঝাবেন উনি আমার পরামর্শ দিচ্ছে এটা মনে করবে। এইবার টিচারকে আপনার যে লিডার সে বলবে
দেখবেন যে আপনার টিচার শুনে নিজেই বিজনেস করার জন্য চলে আসছে। যেমন আমার বিজনেস পার্টনারের কথা বলতেছিলাম, মানিক ভাই প্রবাসী, তার টিচারকে ঠিক এইভাবে ইনভাইট করে এনে জয়েন করাইছে। তাহলে ব্যক্তি বুঝে ইনভাইট করা লাগবে। তাহলে এতক্ষণ বলতেছিলাম পরিচিত ব্যক্তির কথা, এবার অপরিচিত ব্যক্তি যারা, যাদেরকে চিনেন না, ফেসবুক থেকে নিয়ে আসবেন, টিকটক থেকে নিয়ে আসবেন, ইনস্টাগ্রাম থেকে নিয়ে আসবেন, ইউটিউব থেকে নিয়ে আসবেন। এদেরকে আপনি কিভাবে আনবেন? যারা অপরিচিত, তাদের সাথে তো হুট করে কথা বলতে পারবেন না। এটার বিভিন্ন প্রসেসিং আছে, সময়ের ব্যাপার। সোশ্যাল মিডিয়ার উপরে কথা বলতে গেলে আরেকটা ট্রেনিং করতে হয়, 7টা 8টা 10টা ট্রেনিং আসলে শেষ হবে না ডিএক্সএন এর এই প্যাকেজ ট্রেনিং। তো এখন আসেন, তারপর আমি কিছু ধারণা দেই। এই জন্য আপনাকে যেটা করতে হবে, ফেসবুক আইডিটাকে সেট আপ করতে হবে খুব ভালোভাবে। সবার ফেসবুক, অনেকের ফেসবুক লক করা। ভাই বিজনেস মানে প্রচার প্রচারণা, আর আমরা ফেসবুক দিয়ে বিজনেস করি। আপনার ফেসবুকটাকে আনলক করতে হবে, লক করা রাখা যাবে না। প্রোফাইলে সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি। বুঝতে পারছেন? অনেক দূরে দাঁড়ায় আছেন এরকম ছবি প্রোফাইলে দিবেন না, পাসপোর্ট সাইজের একটা ছবি দিবেন। যে সমস্ত মেয়েরা আপুরা পর্দা করেন, আপনারা ওই যে বোরকাওয়ালার বিভিন্ন, বোরকাওয়ালির বিভিন্ন পিক আছে, গুগলে গেলে পাওয়া যায়, ওই ধরনের একটা পিকচার দিয়ে রাখেন, সমস্যা নাই। আর অবশ্যই অবশ্যই আপনার বাবা মা আকিকা করে আপনার যেই নামটা রাখছে, ওই নামটাই যেন ফেসবুকে দেন। আপনার নাম হয়েছেন আব্দুল করিম, কিন্তু আপনি ফেসবুকে দিয়ে রাখছেন কি প্রিন্স মাহমুদ, আছে না? আপনার নাম হচ্ছে কি নুসরাত জাহান, আপনি দিয়ে রাখছেন রূপকথার রাজকন্যা, ফেসবুকে দিয়ে রাখছেন রূপকথার রাজকন্যা। এই ধরনের জায়গা থেকে বের হয়ে এসে একটু প্রফেশনাল হতে হবে, ফেসবুক আইডিটাকে প্রফেশনাল করতে হবে। সুন্দর একটা প্রোফাইল পিকচার দেন। ডিএক্সএন এর যে ডিসকাউন্ট কার্ডটা করছেন, আপনি একটা ইউটিউবে গিয়ে শিখেন, ক্যানভা অ্যাপ আছে, সেখান থেকে আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করেন, করে আপনি আপনার কভার ফটোতে দিয়ে রাখেন। ফেসবুকটাকে বিজনেসের জন্য নিবেদিত করে ফেলেন, নিয়োজিত করে ফেলেন। আপনার ফেসবুকে কবে প্রেমে ছেঁকা খাইছেন, ওইগুলা ফেসবুকে দিয়েন না। সাপ্রি পোলাপানের মতো কাম কাজ করেন না। আপনি চুল কাটাইছেন এমন ভাবে যে চুলের এক পাশ দিয়ে মনে হচ্ছে রকেট চলে গেছে, এইটা প্রোফাইল পিকচারে দিয়ে রাখছেন। আপনি অপরিচিত কোনো ব্যক্তিকে নক করলে খেয়াল করেন, যেমন আমি মাঝে মাঝে আমার সামনে বিভিন্ন ব্যক্তির আইডি আসে, প্রবাসীদের আইডি আসে, ফেসবুক আইডি, তখন আমি তাকে রিকোয়েস্ট দিয়ে মেসেজ দিই, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমি আজিজুল হাকিম বাংলাদেশ রাজবাড়ী থেকে বলতেছি। কথা বুঝছেন? ধরেন আমাদের এখানে এই যে একজন কমেন্ট করেছেন কি সাব্বির সর্দার, উনি একজন প্রবাসী, ওনার ইয়া দেখে বোঝা যাচ্ছে। তো এখন আমি যদি সাব্বির ভাইকে মেসেজ দিই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমি বাংলাদেশ রাজবাড়ী থেকে বলতেছি, তখন এই সাব্বির ভাই সবার আগে কি ফলো করবে? আমার ফেসটা ফলো করবে, যে আমি আমি তাকে, মানে সে আমাকে চিনে কিনা, আমি তাকে, মানে সে আমাকে চিনে কিনা, আমার মানে ফেসটা দেখার চেষ্টা করবে। এখন প্রোফাইল পিকচারে দেখার পরে যদি দেখে আমার চুলের এক পাশ দিয়ে রকেট চলে গেছে, তাহলে সে বুঝবে কি আমি সাফরি বলা ভাই। আমার নাম আজিজুল হাকিম, এইটা দেওয়া বাদ দিয়ে আমি ধরেন যে দিয়ে রাখছি কি, হ্যাঁ, প্রিন্স সজীব, কি একটা অবস্থা, ট্রেন্ড চলে আসছে, তাহলে সে বুঝবে কি আমি সাপরি বলা ভাই। এখন আমার ফেসবুকে একের পর এক আমি কি করতেছি, সেকা খাওয়া পোস্ট করতেছি। আবার যদি এরকম হয় যে এই সাব্বির ভাইকে আমি মেসেজ দিছি, সাব্বির ভাই কিন্তু আমার মেসেজের রিপ্লাই দেওয়ার আগে আমাকে জানার চেষ্টা করবে, আমার ফেসবুক প্রোফাইলে ঢুকবে। এখন আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে সে ঢুকে দেখছে যে সে কি করছে, ঢুকে দেখছে যে আমি, ধরেন যে সাব্বির ভাই হচ্ছে ব্রাজিল সাপোর্টার, কথা বুঝছেন, সাব্বির ভাই ব্রাজিল সাপোর্টার। এখন সে আমার ফেসবুকে ঢুকে দেখছে যে আমি আজিজুল হাকিম আর্জেন্টিনা সাপোর্টার, দিন রাত 24 ঘন্টা আমি ব্রাজিলে ধুয়ে ফেলতেছি সাবান দিয়ে ফেসবুকে। যখন সাব্বির ভাই এটা দেখবে, তখন সে আমাকে ভালো মনে করবে না। আবার এমন হয়েছে যে সাব্বির ভাই ধরেন যে বিএনপি সাপোর্টার, আর আমি আওয়ামী লীগ সাপোর্টার, আমি ফেসবুকে সারা দিন রাত 24 ঘন্টা বিএনপি রে গালিগালাজ করে ধুয়ে ফেলতেছি, উনি যদি আমার ফেসবুকে ঢুকে এটা দেখে, ওনার মন খারাপ হয়ে যাবে। তাহলে এই ব্যাপারগুলো, ফেসবুকটা টোটালি বিজনেসের উপরে আপনি নিয়োজিত করেন। এর বাহিরে ধর্মীয়, রাজনৈতিক, হ্যাঁ, আপনার খেলাধুলা, মানে যেখানে গ্রুপিং তৈরি হয়ে যায়, মানে যেই পোস্ট গুলোতে একটা গ্রুপিং তৈরি হবে, এইগুলা থেকে বের হয়ে আসেন। ফেসবুকটা টোটালি বিজনেসের উপর ডিপেন্ডেন্ট করেন। ক্যারিয়ার রিলেটেড ভিডিও দেন, ডিএক্সএন রিলেটেড ভিডিও দেন, মোটিভেশনাল ভিডিও দেন, ডিএক্সএন এর সৌন্দর্য তুলে ধরেন, আপনি প্রোডাক্টের ভিডিও দেন, ইউটিউবে অসংখ্য পাবেন, অসংখ্য পাবেন। এখন আমি যদি কোনো ব্যক্তিকে নক করি, আমার সাথে, দেখেন আমি একটা নতুন লোককে নক করলে সে আমাকে স্যার বলে, কেন স্যার বলে জানেন? একটু বুঝাই দিই। আমি যদি ফেসবুকে গিয়ে ধরেন একজন প্রবাসীকে মেসেজ দেই, কি উদ্দেশ্যে, সে আমার অপরিচিত, বাট আমি তার রিকোয়েস্ট দিয়ে মেসেজ দিছি, পরিচয় দিচ্ছি, তার সাথে বিজনেসে আমি কথা বলবো এই উদ্দেশ্যে, তো সে আমাকে স্যার বলে, কারণ কি? কারণ দুইটা, উনি প্রথমে আমার প্রোফাইল পিকচারটা দেখে যে কোট টাই পরা, একজন প্রফেশনাল ব্যক্তি,
এরপরে যখন আমার ফেসবুকে ঢুকে সে দেখে আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করাচ্ছি, স্টেজে কথা বলতেছি, এই ভিডিওগুলো দেখে, কমেন্টে দেখে, আমার ফেসবুকের কমেন্টে দেখে যে সবাই আমারে স্যার বলে, লিডার বলে, তখন উনি বোঝে বোঝে তাহলে ইনি মনে হয় বড় কোনো ব্যক্তি, তখন উনি আমারে স্যার বলতেছে, কথা বুঝছেন? তখন আমি তারে বলি, ভাই আপনি তো প্রবাসে থাকেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। কি কথা? ভয় পায়েন না ভাই, আমার বাড়ি রাজবাড়িতে, ভয়ের কারণ নাই। তো আমি একটা একটু কল দিতে পারি? ঠিক আছে, কল দেন। এরপরে কল দিয়ে তার সাথে গল্প সল্প করতেছি, কথা বললাম, ধীরে 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 তার সাথে তাকে আমি ইনভাইট করতেছি। এইভাবে করে অপরিচিত ব্যক্তিকেও কিন্তু আমি নক করছি। সমস্যা কি রে ভাই? শুধু পরিচিত ব্যক্তিকেই বলবো, অপরিচিত ব্যক্তিকে বলবো না? ফেসবুকে কত মানুষের আইডি আছে, মেসেজ দেন, তার সাথে কথা বলেন, তাকে অফার দেন, নিলে নিছে না নিলে নাই। আপনার অফার নিলে নিছে না নিলে নাই, সমস্যা নাই। তাহলে ইনভাইটটা এইভাবে করেন। লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে গত 4-5 দিন যে ট্রেনিং করাইছি, আজকে কথা বললাম, এই সবকিছুর মধ্যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখন আপনাদেরকে আমি দিব, জাস্ট 2 মিনিটে। এইটা একটু নোট করবেন, এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এই জিনিসটা না জানার কারণে অধিকাংশ আমাদের বিজনেস পার্টনাররা হতাশ হয়ে, নেগেটিভ হয়ে ডিএকশন থেকে চলে যায়। কথা বুঝছেন? এইটার সমাধান এখন আপনাদেরকে দিব। সেটা হলো কি, কেন চলে যায়? আমাদের বিজনেস পার্টনাররা যখন কাউকে ইনভাইট করতে যায়, সরি, যখন কাউকে ইনভাইট করতে যায় আমরা, আমি যাকে ইনভাইট করি সে যদি আমার ইনভাইটে রাজি না হয়, ধরেন আমি একজনকে ডিএকশন এর কথা বলছি, সে যদি আমার সাথে জয়েনিং না করে, তখন আমার মন খারাপ হয়ে যায়, আমি হতাশ হয়ে যাই, আয় রে আল্লাহ, পারলাম না মনে হয়। এই যে, যেই চিন্তার কারণে মানুষ হতাশ হয়, যাকে বলবো সেই ডিএকশনে আসবে, যাকে বলবো সেই ডিএকশনে আসবে, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ভাই পৃথিবীর সবাই যদি ডিএকশনে জয়েন করে, তো ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, কৃষক হবে কে, গাড়ির ড্রাইভার হবে কে? পৃথিবী তো থমকে যাবে, অন্যান্য পেশায় লোক পাওয়া যাবে না, সবাই এসে ডিএকশন করবে। এটা কিন্তু সিস্টেম না। তার মানে আপনি 10টা লোককে বললে 10 জন ব্যক্তি আপনার সাথে ডিএকশনে আসবে, এটা কিন্তু এই চিন্তা করা যাবে না। আপনি ভাববেন আমি 10 জনকে বললে 8 জনই না করবে, 2 জন আমার সাথে আসবে। তাহলে 10 জনকে বললে 10 জনই ডিএকশনে আসবে, এই চিন্তা যারা করেন তারা এই চিন্তা পরিবর্তন করেন, না হলে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন। দেখেন, একটা শপিং সেন্টারে যাবেন, খেয়াল করে দেখেন, একজন কাপড় বিক্রেতা, সারাদিন তার কাছে 20 জন কাস্টমার আসে সারাদিন। এবারে 20 জন কাস্টমার আসলে 20 জনই কি প্রোডাক্ট কিনে? 20 জন থেকে 18 জন না করে দিয়ে চলে যায়, বাকি 2 জন প্রোডাক্ট কিনে, বাকি 2 জন কাপড় কিনে। এখন ওই দোকানদার কি মনে করে যে ধুর, দেখ, আমার সারাদিন কাস্টমার আসলো 20 জন, 18 জনই চলে গেল, না বলে আমি আর দোকানই করব না, আমি আর ব্যবসায়ী করব না? ব্যবসা কি গোটায় নেয়? কোন দোকানদারকে দেখছেন? না। কারণ ওই দোকানদার জানে যে সব কাস্টমার আমার না, সবাই আমার রিজিকে নাই। 20 জন আসছে, 18 জন না করে দিয়ে চলে গেছে, 2 জন তো প্রোডাক্ট নিছে। এই জিনিসটা আপনাদের মানে মাথায় সেভ না থাকার কারণে নতুন একজন ব্যক্তি বিজনেসে এসে কাজ শুরু করার পরে, ইনভাইট শুরু করার পরে সে হতাশ হয়। কেন হয়? 2 জন 4 জন 5 জনকে বলছে, কেউ আসে নাই, সে হতাশ হয়ে গেছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, প্রথম 10টা ব্যক্তি নাও আসতে পারে। প্রথম 10টা ব্যক্তি নাও আসতে পারে। কেন না আসতে পারে? কারণ প্রথম অবস্থায় আপনি যাদেরকে ইনভাইট করবেন, আপনি তো তাদেরকে প্রপারলি ইনভাইটটা করতে পারবেন না, কারণ আপনি শিখতেছেন। আপনি শিখতেছেন, প্রথম অবস্থায় আপনার ইনভাইটে ভুল হবে। 10 জনকে বলছেন, কেউ আসে নাই, সমস্যা নাই, 10 বার যে প্র্যাকটিসটা হলো এইটা কাজে লাগবে। ধরেন, আপনাদের সবাইকে বলি, প্রথম অবস্থায় যেই 10 জনকে ইনভাইট করছেন, এই 10 জনের কেউ নাও আসতে পারে, এটাই হয়, কারণ আপনি তো নতুন। আপনার ইনভাইটে স্বাভাবিকভাবে একটু লোক কম সাড়া দিবে, আপনার বলার ক্ষেত্রে ভুল হবে, নার্ভাস ফিল করবেন, সেক্ষেত্রে নাও আসতে পারে। কিন্তু আপনি বিচলিত হবেন না, কারণ এই যে 10 জনকে 10 বার যে বলছেন, ধরেন 10 জনের কেউ আসে নাই, কেউ আসে নাই, কিন্তু আপনার 10 বার প্র্যাকটিস হইলো, একই কথা 10 জনের সাথে বললেন, 10 বার প্র্যাকটিস হইলো। এই 10 বারের প্র্যাকটিস 11 নম্বর বারে গিয়ে কাজে লাগবে, 12তম বারে গিয়ে কাজে লাগবে। বিশ্বাস করেন, একটা পাথরের উপরে 10টা বাড়ি দিছেন, এই 10টা বাড়ি দেওয়ার পরে, 10টা আঘাত করার পরে পাথরটা দ্বিখণ্ডিত হয়েছে। তার মানে কিন্তু এই না যে 10 নম্বর বাড়িতে দ্বিখণ্ডিত হয়েছে, ওই 1 নম্বর বাড়িও কাজে লাগছে, হালকা ওইটার ভেতরে নরম হয়েছে, 2 নম্বর বাড়িতে একটু ফাটল ধরছে, এরকম 10টা বাড়ি দেওয়ার পরে ওটা দ্বিখণ্ডিত হয়েছে।
তা আপনি যখন প্রথম 10 জনের সাথে কথা বলবেন, ওই 10টা ব্যক্তি নাও আসতে পারে, বাট আপনার যেই প্র্যাকটিসটা হবে, এই প্র্যাকটিসটা 11 নম্বর তমবারে গিয়ে কাজে লাগবে, বিশ্বাস করেন আর না করেন। এখন আসেন ফাইনালি যে কথাটা বলবো ভাই, আপনি একজনকে বিজনেসের অফার দিচ্ছেন, ইনকামের অফার দিচ্ছেন, সে যদি না বুঝে, সে যদি না নেয়, এটা তার ব্যাপার। আপনি আরেকজনকে দিবেন। ধরেন আমি আপনাকে 100 টাকা দিচ্ছি, যে দেয় তার হাতটা উপরে থাকে, আর যে নেয় তার হাতটা নিচে থাকে। আপনি নিজেকে মহৎ মনে করেন, আপনি তো কারো কাছ থেকে কিছু নিচ্ছেন না, আপনি একজনকে অফার দিচ্ছেন। আজকে আমি আকরাম ভাই 3 বছর আগে আমাকে বিজনেসের অফার দিছে, আকরাম ভাই আমাকে অফার দিছে, তার উসিলা আল্লাহ আমাকে এই জায়গায় আনছে, আজকে মাসে 1 লাখ টাকা ইনকাম করি। প্রশ্ন হলো, 3 বছর আগে আমি যদি আকরাম ভাইকে না করে দিতাম, ফিরাইয়া দিতাম, আমি যদি ওনার এই অফার না নিতাম, তাহলে আকরাম ভাইয়ের কি হইতো? কিছুই হইতো না। আমি নিতাম না, আমার পরে গিয়ে উনি অন্য কাউকে ইনভাইট করে নিয়ে আসতো, অন্য কাউকে নিয়ে আসতো। আর আমার কি হইতো? আমি এই জায়গাটা হারাইতাম, আমি ইনকামটা করতে পারতাম না। তার মানে আপনি যাকে ইনভাইট করতেছেন, সে যদি না আসে, আপনি হতাশ হয়েন না। পৃথিবীতে মানুষের অভাব আছে ভাই। আপনার পরিচিত কোন লোকই আসে নাই, বন্ধু বান্ধব হাসাহাসি করছে, হাসি ঠাট্টা করছে, আত্মীয় স্বজন হাসি ঠাট্টা করছে, সাবান বিক্রেতা বলছে, টুথপেস্ট বিক্রেতা বলছে, দাঁতের ডাক্তার বলছে, কবিরাজ বলছে, হকার বলছে, কোনো সমস্যা নাই। সবাইকে আপনি একদিকে রেখে আপনি অপরিচিত লোককে নক করেন। বাড়ির গরু পালানে ঘাস খায় না, সমস্যা নাই। আপনার পরিচিত লোকজন আপনার ডাকে সাড়া দেয় নাই, আপনি অপরিচিত লোককে নক করবেন, তারা আপনার মূল্য বুঝবে, তাদেরকে দিয়ে মার্কেট বিল করেন। 1টা বছর লেগে থাকেন, ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজে থেকে আপনাকে নক করবে, যেটা আমার সাথে হয়েছে। শুধু লেগে থাকতে হবে, সিস্টেমের সাথে ইনভাইট করতে হবে, কেউ না কেউ আপনার ডাকে সাড়া দেবেই, মাস্ট আসবেই। কেউ না কেউ যদি নাই আসতো, তাহলে আমার টিমে প্রতি মাসে 1000 নতুন লোক আসে কই থেকে বলেন? আমার টিমে প্রতি মাসে নতুন 1000 লোক আসে। গত মাসে 16,000, এই মাসে 17,000 হয়ে গেছে, আগামী মাসে আস্তে আস্তে 18,000 হয়ে যাবে। কেউ না কেউ যদি কাজ না করতো, তাহলে মাসে 30 লাখ টাকার প্রোডাক্ট কিভাবে সেল হয়? আসবে, যদি আপনি নিজেকে টিকায় রাখতে পারেন। হতাশ হবেন না, হতাশ হবেন না। ইনভাইট করতে গিয়ে কিন্তু হতাশা হয়, হতাশা আসে, হতাশ হবেন না। ইনশাল্লাহ সময় সুযোগ হলে আমি নেক্সট আবার 2টা ক্লাস আপনাদেরকে করাবো, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইউটিউব, এগুলোকে কিভাবে কাজে লাগে আপনি মার্কেট বিল্ড করতে পারেন অপরিচিত সার্কেলে। আর পিভি, পিভি মার্কেটিং প্ল্যান, যেটা পিভির হিসাব নিকাশ, এই যে পজিশন, যেটা কিভাবে কত পিভিতে কত পজিশন, কত পার্সেন্ট আসে, এই রিলেটেড 2টা ক্লাস, এটা জমায় রাখলাম, কোন এক সময় ইনশাল্লাহ আবারও কথা হবে। তো 4 দিনের সিরিজ প্রোগ্রাম ছিল, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার, সর্বোচ্চটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। হয়তো সময় সুযোগ থাকলে আমি পর আরো 2-3টা ক্লাস দিতে পারতাম। তো এর সামনে আবার ঈদ আছে, তো সবকিছু মিলায়া যতটুকু শিখেছেন এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। সূত্র শিখে লাভ নাই যদি সেটা অ্যাপ্লাই না করেন, সূত্র শিখে লাভ নাই যদি সেটা অ্যাপ্লাই না করেন। যা শিখে গেছেন এটা আপনাদের কাজে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর ইনশাল্লাহ আমি আছি, আমার ফেসবুকে আপনারা বিভিন্ন ডিএক্সএন রিলেটেড বিভিন্ন ছোট ছোট ইনফরমেশন পাবেন, ছোট ছোট সমস্যার সমাধান পাবেন। আমার ফেসবুকের লিংক কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, সবাই ফেসবুকে ফলো দিয়ে রাখেন। বিভিন্ন বিষয়ে ভিডিও পাবেন, বিভিন্ন আপডেট পাবেন, ইনশাআল্লাহ বিভিন্ন তথ্য পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো আবারও কোনো সিরিজ প্রোগ্রামে কথা হবে। আল্লাহ হাফেজ, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে এত চমৎকার একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্টের পক্ষ থেকে স্যারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জ্ঞাপন করছি। এবং স্যার প্রতিনিয়তই আমাদেরকে কিন্তু চমৎকার ট্রেনিং গুলো উপহার দিয়ে থাকে। অ্যাকচুয়ালি ট্রেনিং গুলা আমরা কতটুকু নিতে পারছি বা বিষয়টা আমাদের কাছে কতটুকু আমরা বুঝতে পারছি বা মস্তিষ্কে ধারণ করতে পারছি, এইটা হচ্ছে মেইন বিষয়। এবং তার থেকেও ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে এই বিষয়ের উপর আমরা বা স্যারের নির্দেশনার উপর আমরা কতটুকু কাজ করব। তো অ্যাকচুয়ালি আমরা যারা বিজনেসকে ভালোবাসি, সিস্টেম তৈরি করার লক্ষ্যে কাজ করতেছি, অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে স্যারের নির্দেশনা মোতাবেক কাজ করব। তাহলেই কিন্তু আমরা আমার একটা সময় গিয়ে স্যারের মতো আমরাও কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো, আমরাও কিন্তু সফলতার মঞ্চে অধিষ্ঠিত হতে পারবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা পার্টিসিপেন্টকে ফিউচার মিলিয়নার প্রজেক্টের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা জ্ঞাপন করছি। এবং সেই সাথে আগামীকালকে যথাসময়ে প্রোগ্রামে যুক্ত থাকার অগ্রিম আহ্বান জ্ঞাপন করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ সবাইকে।